কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। আমি দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, ধরেছে আমারে ভিতর বাহিরে, ধরেছে আমারে ভিতর বাহিরে, তোমারও প্রেম রোগে হায় রে কেন যে এত মায়া লাগে। প্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু কালের কণ্ঠে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ান্স অ্যাগেন। কালের সুরের আজকের অতিথি শৈলী স্বর্ণা। চলুন সরাসরি তার সঙ্গে কথা বলি। আমরা আরেকটি গান শুনে তারপর আমরা আড্ডাটা জমাবো। এবারে আমি পরিবেশন করছি শ্রদ্ধেয় লালন সাইজির একটি গান, ক্ষময় অপরাধ। বড় সংকটে রিয়া দয়া বারে বার ডাকি তোমায় ক্ষময় অপরাধ। দাসের পানে একবার চাও হে দয়াময় ক্ষময় অপরাধ। তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি, তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তাই করো তুমি। রাখো মারো সে নাম নামে তোমার এই জগতময় ক্ষময় অপরাধ। দাসের পানে একবার চাও হে দয়াময় ক্ষময় অপরাধ। চমৎকার চমৎকার। শৈলী, আমি যেটুকু তোমার সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছি সেটা হচ্ছে যে সাধারণত তুমি মহর্ষি মনমোহন দত্তের মলয়া গান করো এবং সাইজের গান নিয়মিত করো, এবং দেশের বিভিন্ন জেলায়ও তুমি ইদানিং বেশ মানে একটি কী বলবো মানে বেশ একটি তৎপর থাকো, সবসময় দেখি যে বিভিন্ন জায়গায় যাচ্ছ। এবং তোমাকে মনমোহন কন্যা হিসেবেও একটি উপাধি দেয়া হয়েছে আনন্দ আশ্রম থেকে। আমরা একটু জানতে চাই এই
গানের জগতে প্রবেশের প্রথম গল্পটা কিভাবে তুমি এই মহর্ষির গান কিংবা সাইজির গান কিংবা সব ধরনের গান যে তুমি করো, এই গল্পটা যদি একটু ছোট্ট করে শুনি। আচ্ছা, গল্পটা বলার আগে যে গানটি দিয়ে আমার আসলে মহর্ষি মনমোহন জগতে আসা, সেই গানটি দুটো লাইন বাহ, শোনাতে চাচ্ছি। চমৎকার, খুবই চমৎকার। খোদে খোদা আল্লাহ রাধা দোস্ত মোহাম্মদ, খোদে খোদা আল্লাহ রাধা দোস্ত মোহাম্মদ, ও জুদে মজুদ শাহ, ও জুদে মজুদ শাহ দমে কে আমদ, খোদে খোদা আল্লাহ রাধা দোস্ত মোহাম্মদ। আসলে মলয় সঙ্গীতটা আমার ঘৃণিত একটা সঙ্গীত ছিল। আমি ছোটোবেলা থেকে লালন সাইজির গানে সাধনায় ছিলাম। তো আমার ফ্যামিলি যেহেতু মহর্ষি মনমোহনের নাম নেওয়া দেময় মতে, তো আমার সে গানটা শিখতেই হবে পরম্পরায়। তো আমার কাছে ভালো লাগতো না এই সঙ্গীতটি। তবে একদিন আমার মামা এবং আমরা সবাই মিলে সাতমোড়া যাই। তো তখন সাতমোড়ায় ছিল বিল্লভূষণ দাদু, আমার দাদু ভাই স্বামী বিল্লভূষণ দত্ত। উনি মহর্ষি মনমোহনের বংশধর। তো উনি হয়তো বুঝতে পেরেছিল, দাদু হয়তো বুঝতে পেরেছিল সঙ্গীতটার প্রতি আমার অনেক অনীহা, আমি গাইতেই চাচ্ছিলাম। আমি এই গানটা করেছিলাম, খোদে খোদা আল্লাহ রাধা, স্থায়ীটুকু করেছিলাম। আমাকে খুব বকা দিয়েছিল। তো কেন আমি স্থায়ীটুকু করেছিলাম, তো পুরোটা আমি যখন করলাম তখন দেখলাম দাদু খুব সুন্দরভাবে চোখ বন্ধ করে শুনছিল। হঠাৎ করে দাদু আমাকে বলল, তুই একটু আমার কাছে আয় দাদু ভাই। তো তখন আমি দাদুর কাছে যাওয়ার পর দাদু আমার মাথায় হাত রেখেছিল। হাত রাখার পর আমি শুধু চোখ বন্ধ করে যে কি অনুভব করছিলাম আমি জানি না, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল দাদুর আশীর্বাদ আমার মধ্যে আসছিল তখন। তো সেই থেকেই আমার যে কিভাবে মলয় সঙ্গীত ঘৃণিত সঙ্গীত থেকে প্রাণের সঙ্গীত হয়ে উঠেছে আমি বলতে পারি না। এবং এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে সেই মহর্ষি মনমোহন দত্তের মলয়া গানের প্রচারের জন্য তুমি যেভাবে কাজ করছো সারা দেশে, সেই জন্য সেই আশ্রম কমিটির পক্ষ থেকে আমাদের দয়াল মনিদা তোমাকে সম্ভবত মনমোহন কন্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারপর তো পরের গল্পটা আমরা সবাই জানি। এই যে যেটুকু আমরা জেনেছিলাম যে 9 বছর বয়সেই তুমি সম্ভবত এনটিভির যে মার্কস অলরাউন্ডার যে কম্পিটিশনটা হয়েছিল সেখানে তুমি এসেছিলে এবং এ পর্যন্ত আমার জানা মতে 15 বার সম্ভবত জাতীয় পুরস্কার পেয়েছো। এই গল্পটা একটু শুনিয়ে আমরা পরের গানে যাব। আচ্ছা, আমার 9 বছর বয়সে 2014 সালে আমার প্রথম রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার এনটিভি। তো সেখানে আমি থিয়েটার রাউন্ড পর্যন্ত গিয়েছিলাম, টপ 15 পর্যন্ত ছিলাম। তো থিয়েটার রাউন্ডে আমার একটা ছোট্ট গল্প আছে। শ্রদ্ধেয় সুবিনন্দী স্যারের সাথে আমার একটু গান নিয়ে তর্ক হয়েছিল, সেটা হচ্ছে একটি নজরুল সঙ্গীত। হ্যাঁ, আমরা গানটা একটু শুনে নিই। হ্যাঁ, অবশ্যই। এই গল্পটি বলার আগে অবশ্যই আমি দুটো লাইন শোনাতে চাচ্ছি। আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। সমস্যাটা কি হয়েছিল? অসাধারণ একটি গান। সমস্যাটা হয়েছিল হচ্ছে আমি যখন গানটি নিয়ে গিয়েছিলাম, সুবিনন্দী স্যার তখন জিজ্ঞেস করছিল কি গান করবে। সবাই লোকও করছিল, তা আমি তখন বুদ্ধি করে একটু ভাবলাম ক্লাসিক্যাল করি। তো নজরুল যখন করলাম তখন স্যার আমাকে বললো, তুমি তো গানটা ভুল গিয়েছো। হয়তো আমার কনফিডেন্সটা দেখার জন্য স্যার হয়তো এই কথাটা বলেছিল। গোধূলি গগনে হবে, গোধূলি লগনে নয়। আমি তখন বলেছিলাম, স্যার আপনি ভুল বলছেন, এটা গোধূলি লগনে হবে। তো তুমি কিভাবে বুঝলে? আমি তখন বললাম গোধূলি মানে হচ্ছে বিকেলের সময়টা, গোধূলি লগনে মানে হচ্ছে সময়, গোধূলি গগনে মানে তো আকাশ। তো তখন এই তর্কটা থেকেই
স্যার আমাকে খুব কাছে ডেকে বলল, তুমি একদিন অনেক বড় হবে মা। এবং আমি আমার জীবনে কাকু অনেক বড় বড় মানুষের আশীর্বাদ পেয়েছি, এটুকু আমার মানে সার্থকতা আমার সে কারণে জীবনে। অল্প বয়সে 15 বার জাতীয় পুরস্কার পাওয়া চারটিখানি কথা না, সেই জন্যই এটা হয়তো বা সবার এতটা আশীর্বাদ। জায়গায় আসতে পেরেছো। আমরা আবার একটি গান শুনতে চাই। অবশ্যই অবশ্যই। পাষাণ বন্ধুরে ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া, বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া। মনে কারিলি প্রথম আমার মিষ্টি কথা দিয়ার বেমান, মধুমাখা হাসি দিয়া বুকে ঝড় তুলিয়া। মনে কারিলি প্রথম আমার মিষ্টি কথা দিয়ার বেমান, মধুমাখা হাসি দিয়া বুকে ঝড় তুলিয়া। ও তোর প্রেমের টানে জীবন জবান দিলাম সুপিয়া, ভুল কইরাছি তোরে আমি ভালোবাসিয়া। সাধু সাধু, অসাধারণ। মানে এই গানটি আমাদের অঞ্চলে মানে এত মানুষ গায় যে শুনতে ইচ্ছে করে বারবার। আমি যে 15 বার জাতীয় পুরস্কারের কথা তোমাকে বলেছিলাম, এটা একটু ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলো আর কি, যে আসলে 15 বার জাতীয় পুরস্কার তো মানে বিশাল একটি বিষয়। কোন কোন ক্ষেত্রে সেটি পাওয়া হয়েছিল? আচ্ছা, আমি ছোটোবেলা থেকে 2012 সাল থেকে আমার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাটা অংশগ্রহণ করা। 2016 সাল থেকে আমার জাতীয় পুরস্কার শুরু, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ। রাষ্ট্রপতির হাত থেকে আমি পুরস্কার নিয়েছি দুইবার, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার হাত থেকে নিয়েছিলাম আমি 3 বার স্বর্ণপদক নিয়েছিলাম ওরে বাবা! লোকসঙ্গীতের উপর। বাহ, চমৎকার। এবং লোকসঙ্গীতের উপর সারা বাংলাদেশে আমি 10 বার প্রথম। আর আরে যে সর্বনাশ। 5টা জাতীয় পুরস্কার আছে সেগুলো হচ্ছে নজরুল, রবীন্দ্র দেশাত্মবোধক, এইসব নিয়ে আসলে। নজরুলও জাতীয় পুরস্কার হ্যাঁ, পাওয়া নজরুলও গেছে? জাতীয় পুরস্কার পেয়েছিলাম। আমরা কি এই মুহূর্তে একটা নজরুলের গান শুনতে পারি? অবশ্যই। ঠিক আছে। সখী সে হরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, অনুরাগে বিরহ যমুনা করে মায়ার ছল। সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল। চমৎকার, একেবারে মনটাই ভরে গেল। সব ধরনের গানই তো তুমি করো। তোমার একটি গান আমি প্রায়ই শুনি, সেটি হচ্ছে যে বাবার বাড়ি আমার ওই গ্রামে, মানে খুব আঞ্চলিক ভাষায় আর কি। সেটা কি এই মুহূর্তে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটু এবং শুনে নিতে চাই, এই গানটি আমার
প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মে সবচেয়ে ভিউ হওয়া, ভাইরাল হওয়া একটি গান, বিশেষ করে নারীদেরকে নিয়ে। ধরতে গেলে কারোরই নিজস্ব বাড়ি নেই, কিন্তু নারীদের ক্ষেত্রে একটু আলাদা। আমরা শুনে নিতে চাই। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। অবশ্যই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার কই সর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার কই সর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নয়া, বৃদ্ধ বয়সে আশ্রয় নয়ার ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। প্রিয় দর্শক, গান গল্প আড্ডায় এই ফাঁকে আমরা কিছু শৈলীর, আজকের শৈলী স্বর্ণা হয়ে ওঠার গল্পটা একটু শোনাবো আপনাদের। আচ্ছা শৈলী, এই যে অল্প বয়সে আজকে এই পর্যায়ে তোমার আশা, এর পেছনে আসলে কার সবচেয়ে বেশি অবদান? এবং আমি যেটুকু জানি যে প্রখ্যাত লালন কন্যা ফরিদা পারভিন ম্যামের কাছে তুমি গান শিখতে, এছাড়া বাংলাদেশের আর কোন কোন উস্তাদের কাছে এই পর্যন্ত তোমার গান শেখা হয়েছে, সেটা একটু শুনিয়ে আমরা পরবর্তী গানে যাব। আমার প্রথম হাতেখড়ি যার কাছে, শ্রদ্ধেয় তারাব্রত বাবু প্রথম হাতেখড়ি, এবং বাংলাদেশে বর্তমানে আমি আছি গুরুজি ওস্তাদ শফি মণ্ডল, বাহ। এবং শাস্ত্রীয় সঙ্গীতে ছিলাম শ্রদ্ধেয় প্রিয়াঙ্কা গোপ ম্যাম, বাহ। এবং লালন গীতিতে ছিলাম আমার গুরুমা লালন কন্যা ফরিদা পারভিনের কাছে। এখনও চলছে সব কিছু মিলিয়ে। যেহেতু ফরিদা ম্যামের কথা বলা হয়েছে, আসলে কিছুদিন আগেও তুমি কুমিল্লায় ফরিদা পারভিনের উপর একটি অনুষ্ঠানে একক গান করতে গিয়েছিলে, সেখানে আমিও ছিলাম। এই মুহূর্তে একটু ফরিদা পারভিনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যদি তার গাওয়া একটি বিখ্যাত গান আমাদের শোনাও। শ্রদ্ধেয় ফরিদা পারভিন মায়ের কাছ থেকে নেওয়া এই গানটি, ইতর্পণা কার্য আমার, বাপরে, এই গানটি শোনাচ্ছি। ইতর্পণা কার্য আমার ঘটেছে অহর্নিশি, আমারে কে রাখবেন গুরু চরণের দাসী, আমারে কে রাখবেন করে চরণের দাসী, আমারে কে রাখবেন করে চরণের দাসী। জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়াল দিয়ে,
ত্রুনা পেয়ে এসেছিলাম কড়াল দিয়ে, সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি। আমি সে সকল গিয়েছি ভুলে ভবেতে আসি। আমারে কে রাখবেন করে চরণের দাসী। স্পিচলেস, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ কাকু। আচ্ছা শৈলী, সব ধরনের গান যেহেতু তুমি করো, এই মুহূর্তে আমার কেন জানি মাথায় একটি গান শোনাতে চাই দর্শকদের, সেটি হচ্ছে ভবা পাগলার গান। আমি মাঝে মাঝে তোমাকে গাইতে শুনি। হ্যাঁ একটি গান কি করা যাবে এই মুহূর্তে? হ্যাঁ অবশ্যই। প্লিজ। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, না না, বারে বারে আর আশা হবে না। এমনও মানব জনম, এমনও মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, না না, বারে বারে আর আশা হবে না। সারা দেশে তো ঘুরে বেড়াচ্ছ, বিভিন্ন জেলায় যাচ্ছ। তুমি যেটুকু জানি যে এই মুহূর্তে মুন্সিগঞ্জে তুমি বসবাস করো, মুন্সিগঞ্জের কোনো একটি উপজেলায়। বাট তোমার নিজের জেলা মানে তোমার পৈতৃক বাড়ি কোথায়? আমার পৈতৃক বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় মাঝিয়ারা গ্রামে। আচ্ছা আচ্ছা। গান নিয়ে কি তোমার কোনো পরিকল্পনা আছে, বিশেষ করে যে গানগুলো তুমি বেশি প্রচারে ব্যস্ত আছো? আমি যদি সরাসরি বলি মলয়া গান নিয়ে, মানে তোমার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমার মহর্ষি মনমোহন দত্তের সঙ্গীত নিয়ে পরিকল্পনা হচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, রিপ্রেজেন্ট করা যে মহর্ষি মনমোহন আসলে কে, তিনি কি, তার ভেতরে কি আছে, তার কি আছে, তার অনেক কবিতা আছে, অনেক গান আছে। এই সব জিনিসকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে আমার কাজ। আর আমি চেষ্টা করছি, এইটুকু বয়স থেকে, ছোটোবেলা থেকেই চেষ্টা করছি। এই মুহূর্তে মলয়া গানকে দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি তোমাকে পেট্রোনাইজ কে করছে? মহর্ষি মনমোহন দত্তের চতুর্থ পুরুষ আমার বাবা স্বরূপ দত্ত দয়ালমণি। তিনি হচ্ছেন আমার মহর্ষি মনমোহন দত্তের সঙ্গীতের আইডল, মানে যার থেকে আমার শেখা সবসময় যে কোনো মলয়া সঙ্গীত, যে কোনো গান আমার বাবার থেকে শেখা। এবার কি একটি মলয়া শুনবো? অবশ্যই। না শিখাই দে তুইয়া মারে কেমন করে
তোরে ডাকি, শিখাইয়ে দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়ে দে তুই আমারে কেমন করে তোরে ডাকে, একটাকে ফুরাইয়া দে রে জন্ম ভরার ডাকা ডাকে, শিখাইয়ে দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকে। আমি সামনাসামনি তোমার একটি অনুষ্ঠানে একটি গান শুনবার পর বহু মানুষকে মঞ্চে এসে তোমাকে জড়িয়ে ধরতে দেখেছিলাম, এবং সেই গানটি এই মুহূর্তে আমি একটু শুনতে চাই, মন্দিরে দেবতা নেই। আচ্ছা ঠিক আছে, আমি গানটি দুটো লাইন স্থায়ীটুকুই করছি। মন্দিরে দেবতা নাই, অন্তরে খোঁজো তারে রে, মন্দিরে দেবতা নাই, অন্তরে খোঁজো তারে, প্রাণের বারতা মনের দুয়ারে, প্রাণের বারতা মনের দুয়ারে, ফিরে এসে বারে বারে অন্তরে খোঁজো তারে রে, মন্দিরে দেবতা নাই, অন্তরে খোঁজো তারে। সাধু সাধু। আচ্ছা শুনে এবার আমরা একটু তোমার ব্যক্তিগত বিষয়ে একটু দর্শকদের জানাতে চাই। সেটি হচ্ছে যে তোমার বাড়ি বললে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সেই মাঝিয়ারাতে। তো তোমার এই বাবার বাড়িতে তোমার বাবা মা ভাই বোন তারাও কি গানের সঙ্গে যুক্ত? মানে এই গল্পটা যদি একটু বলো। হ্যাঁ, আমার আমার মা আমার থেকেও ধরতে গেলে খুব সুন্দর গান করে। বাহ। মা বাবা দুইজনেই গান করতেন। ধরতে গেলে কাকু রক্তেই আমাদের সঙ্গীত, তাই রক্তে রক্তেই আসলে এই সঙ্গীতটা বয়ে বয়ে আসা। এবং আমার মামার বাড়িতে হচ্ছে আসল সঙ্গীতের আসল, যেহেতু আমি বললাম প্রথমে যে মহর্ষি মনমোহন দত্তের যে মলয়া এবং দয়াময় মঠ যেটা ছিল সেখান থেকে আসলে আসা। আমার বড় বাবাও মহর্ষি মনমোহন দত্তের সঙ্গীত করতেন এবং তিনি সাধকের মতোই ছিলেন। আর আমার বোন আছে, ছোট বোন, সেও সঙ্গীতে বর্তমানে সুস্থ জীবন সুন্দর পৃথিবী নিযুক্ত আছে। এমনি বাবা কি গান করেন? বাবা করতো, বাবাও গান করতেন। বাবা কি ব্যবসা না চাকরি? বাবা চাকরি। কোথায়? শ্রীনগর মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। হ্যাঁ, বাড়িতে যাওয়া হয়, মানে নিজের পৈতৃক বাড়িতে? হ্যাঁ যাওয়া হয়, তো খুব কম যাওয়া হয় আসলে, কারণ এখন বর্তমানে পড়াশোনা ব্যস্ততা এবং বাবা তো বিজি মানুষ। ভালো কথা, তোমার এই পড়াশোনার বিষয়টা একটু জানাতে চাই। এখন কোথায় আছো, কি করছো? আমি বর্তমানে সরকারি সঙ্গীত কলেজে পড়াশোনা করছি, বি মিউজিক ফার্স্ট ইয়ার, লোকসঙ্গীত ডিপার্টমেন্ট। ও, লোকসঙ্গীতের উপর? আমরা এবার একটা জমজমাট লোকসঙ্গীত শুনতে চাই। হ্যাঁ, ওকে। একদম। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে মানব আধাবন, মালি তুমি পরজনমে হয়ো রাধা আবন, মালি তুমি পরজনমে হয়ো রাধা, তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও, বিরহ কুসুমহার গলেতে পড়িও, তুমি
আমারই মতন জ্বলিও জ্বলিও বিরহ কুসুমহার গলেতে পড়িও তুমি যাইও যমুনারে ঘাটে তুমি যাইও যমুনারে ঘাটে না মানিল নদীর বাধা আমন মালি তুমি পর জনমে হইও রাধা আমন মালি তুমি পর জনমে হইও রাধা। চমৎকার চমৎকার, খুবই চমৎকার। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমার একটি বিশেষ অনুরোধে যে গানটি আমি নিয়মিত শুনি আর কি, সম্ভবত শিবরঞ্জনের রাগের ওপর, একবার এসে দেখে যা আমায়, ছোট্ট করে শুধু মুখটা। ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা। কতদিন গত হলো পাই না তোমার দেখা, সেই যে গেলে আরে এলে না, কি দোষ বলো করেছে সাথী, সেই যে গেলে আরে এলে না, কি দোষ বলো করেছে। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। শোনা, অনুষ্ঠানটা শেষ করতে চাই, যদি কালের কণ্ঠের দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকে। আমার জন্য সর্বদা আশীর্বাদ করবেন যেন আমি অনেক বড় হতে পারি, মহর্ষি মনমোহন দত্তের সঙ্গীতকে যেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এবং কালের কণ্ঠকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি টক শোতে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই শৈলী স্বর্ণার গান, বিশেষ করে আজকে মানুষের মুখে মুখে উচ্চারিত যে গানগুলি খুবই জনপ্রিয় ছিল, সেই সব গানগুলো দিয়ে আজকে অনুষ্ঠানটি আমরা সাজানোর চেষ্টা করেছি। কতটা ভালো করতে পেরেছি সেটি নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন। অনুষ্ঠানটি শেষ করবার আগে আমরা শৈলীর একটি গান দিয়ে প্রোগ্রামটি শেষ করতে চাই। তার আগে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কালের কণ্ঠের কালের সুরের সঙ্গে থাকবেন। মহাকালে যাত্রে হয়ে আজ আমি চলেছি একা, মহাকালের যাত্রী হয়ে আজ আমি চলেছি একা। আমার আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা, আমার আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। কেউ হাসিবে কেউ কাঁদিবে, কেউ করবে বিলাপ, কেউ চোখের জলে বুক ভাসাবে, করবে অনুতাপ। কেউ হাসি
বলিয়া সখা আমার আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা আমার, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা।